স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। কলম্বো টেস্টে 4 দিনে ইনিংস হারের সংখ্যায় বাংলাদেশ 96 রানে পিছিয়ে থাকা টাইগারদের হাতে অবশিষ্ট আছে আর 4 উইকেট। টাইগার ব্যাটারদের ভরাডুবির দিনে ডোমেস্টিক হিরো মিস্টার ডিপেন্ডেবল কিংবা বাংলার ব্র্যাডম্যান কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। উইকেট বিলিয়ে দেয়া, হতাশ চোখে চেয়ে থাকা, মাথা নিচু করে মাঠ ছাড়া, শ্রীলঙ্কায় 4টা ইনিংসে এনামুল বিজয়ের এই এক ছবি। কলম্বোতে আরো একবার ব্যর্থ বিজয়। পারফরমেন্সে বিচারে টাইগার ফ্যানরা একে বিজয়ের শেষ টেস্ট হিসেবেই দেখছেন, যেখানে বিদায় আছে কিন্তু গার্ড অফ অনার নেই। গল টেস্টে 2 ইনিংসে 0 আর 4 রান, ম্যাচ ড্র হওয়ায় বাকিদের কারণে পার পেয়েছিলেন। কিন্তু এবার কলম্বোয় যখন তাকে বেশি দরকার, তখনই তিনি শুরু করলেন ওয়ানডে ব্যাটিং। আসিতা ফার্নান্দোর শট বলে পুল করলেন ঠিকই, তবে একটু আগে ভাগে। ফলাফল বল আকাশ থেকে সোজা শর্ট লেগে ফিল্ডারের হাতে। 19 বলে 19 রানে ব্যর্থতার 16 কলা পূর্ণ করেই বিজয় হাঁটা ধরলেন উল্টো দিক। শুধু বিজয়ী না, ফার্স্ট ইনিংসে 211 রানে পিছিয়ে থাকা বাংলাদেশের টপ অর্ডার দ্বিতীয় ইনিংসে দুমড়ে মুচড়ে শেষ। অবস্থা এমন, ইনিংস হারও অসম্ভব নয়। যদিও পরিস্থিতি উল্টোও হতে পারত। তৃতীয় দিন শুরুতেই টাইগারদের সবচেয়ে প্রত্যাশিত উইকেটটি এনে দেন তাইজুল। 158 রানে তুলে নেন পাথুম নিশাঙ্কাকে। ধনঞ্জয়া ডিসিলভাও তাইজুলের ঘূর্ণি বুঝতে ব্যর্থ। লঙ্কান ক্যাপ্টেন লেগ বিফোর হয়ে ফেরেন মাত্র 7 রানে। হাত খুলে খেলার আগে ব্যক্তিগত 10 রানে প্রভাত জয়সূর্যাকে তুলে নেন নাহিদ রানা। তবে মারকাটারি ব্যাটিংয়ে লঙ্কানদের রানের গতি বাড়িয়ে দেন কামিন্দু মেন্ডিস। নাইমের বলে বোল্ড হবার আগে 41 বলে খেলেন 33 রানের ইনিংস। এদিকে সেঞ্চুরি মিস করেন কুশাল মেন্ডিস। 84 রানে রান আউটের শিকার হয়ে আক্ষেপে পড়েন। সেকেন্ড সেশনে লঙ্কানরা অল আউট 458 রানে। ক্রেডিট গোস টু তাইজুল। টেস্ট ক্যারিয়ারে 17তম বারের মতো ফাইফারের দেখা পান এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ইনিংসে সাদমান বিজয় ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন। 41 বলে গড়েন 31 রানের জুটি। কিন্তু ফরম্যাটে ভিন্নতা বিজয়কে স্মরণ করাতে সময় নেননি আসিতা ফার্নান্দো। তাকে রীতিমতো শর্ট বলে ট্র্যাপে ফেলেই বিদায় করেন। পরের ওভারে সাদমানও ধরেন উল্টো রাস্তা। 12 রানে তাকে ফেরান প্রভাত জয়সূর্যা। টাইগারদের ভরাডুবি ঠেকাতে পারেননি বাংলাদেশি ব্র্যাডম্যান মুমিনুল। ব্যক্তিগত 15 রানে আউট হয়ে করেন মস্ত বড় ভুল। শান্তও করতে পারেননি নামের প্রতি সুবিচার। 19 রানে লেগ বিফোর হন এই টাইগার স্কিপার। আসা যাওয়ার এই মিছিলে মুশফিক মিরাজও ছিলেন ছন্ন ছাড়া। মিস্টার ডিপেন্ডেবল 26 আর মিরাজ 11 রানে ধরেন উল্টো রাস্তা। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ এই টেস্টে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামাতে পারে নাকি ইনিংস ব্যবধানে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে। পার্থ বণিক, 71। সাকিবকে ধরতে তাইজুল আর মাত্র 2 ধাপ দূরে, কিন্তু আরো একবার ব্যাটারদের ব্যর্থতা আড়ালে ফেলে দিল তাইজুলের 5 উইকেট প্রাপ্তির কীর্তি। তাইজুলও ব্যাটারদেরই দুষছেন, বলছেন সর্বনাশ করেছে প্রথম ইনিংস। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। বাংলাদেশের টিম বাস একেবারেই হতাশার একটা বড় ঝুলি নিয়ে এই মুহূর্তে টিম হোটেলে এসে পৌঁছেছে মাঠ থেকে। পুরো দিনে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে করে আত্মতৃপ্তির কিংবা ভালো কিছুর আসলে ছাপ ছিল না, একমাত্র তাইজুল ইসলামের 5 উইকেট প্রাপ্তি ছাড়া। তাইজুল ইসলাম ক্যারিয়ারে 17তম বারের মতো 5 উইকেট নিয়েছেন। তার সামনে আছেন কেবল সাকিব আল হাসান, যিনি কিনা 19 বার 5 উইকেট নেওয়ার কীর্তি করেছেন। পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে বাংলাদেশের ব্যাটিংয়ের চাইতে তাইজুলের পারফরমেন্স নিয়েই কিন্তু অনেক বেশি প্রশ্ন ছিল। সাকিব ভাইকে ছাড়াইতে পারি বা পারি না, এটা আসলে অবশ্যই সাকিব ভাই অনেক বড় একটা ক্রিকেটার। তো আসলে এটা একটা আছে না, আপনি যখন একটা লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো সেদিক এটা একটা পারফরমেন্স খেলা, তো সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক। বাংলাদেশ এখনও 96 রানে পিছিয়ে আছে এই টেস্টে, অর্থাৎ 6টা উইকেট পতনের পর বাংলাদেশের হারটা এখন শুধুই মাত্র সময়ের ব্যাপার। চতুর্থ দিনেই বাংলাদেশের হারটা হয়তোবা নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার কারণ স্পিনার তাইজুল ইসলাম হয়তোবা আপ টু দ্য মার্ক, অর্থাৎ একেবারে শতভাগ তিনি ঠিকঠাকভাবে বলতে পারবেন না, বাট তার কাছে মনে হয়েছে প্রথম ইনিংসেই বাংলাদেশ অনেকখানি ছিটকে গেছে এই টেস্ট থেকে। না, এখানে রিজন বলতে যে ট্রুলি যে আমরা ভালো ক্রিকেট খেলি নাই,
হয়তোবা আমরা সব মিলে যদি একটা ভালো ক্রিকেট খেলতাম হয়তোবা আমরা ভালো একটা জায়গায় থাকতাম। তো এখানে রিজন আসলে বড় করার কিছু নাই, আমরা টিম ওয়াইজ আসলে বড় কিছু করতে পারিনি। দেখা যাচ্ছে প্রথম ইনিংসটা যথেষ্ট ভালো উইকেট ছিল, আমরা যদি ওইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান আমাদের সেট হয়ে আউট হয়েছে 25-30 এমন করে। হয়তোবা এই রানগুলো যদি আমরা কেউ 2টা সেঞ্চুরি বা কেউ 2টা 50 এরকম করে যদি হয়তো হয়তোবা আমরা আজকে অনেক ভালো একটা পজিশনে থাকতাম। গল টেস্টে বাংলাদেশ ড্র করার পরও অনেক প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছিল। বাংলাদেশ কি আদৌ এই টেস্টটা জিততে পারত, বা টেস্ট কি আসলে জেতার জন্য বাংলাদেশ খেলেছে, এরকম অনেক প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছিল। তবে সেই প্রশ্নকেও ছাপিয়ে কলম্বো টেস্টে টাইগার ব্যাটারদের ব্যর্থতা সামনে চলে আসছে। প্রশ্ন উঠছে, টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এই মাসে বাংলাদেশ যে ধরনের ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে তাতে করে ঠিক 25 বছর পরও বাংলাদেশ কি আদৌ টেস্ট খেলাটা ঠিকঠাকভাবে শিখতে পেরেছে? সেই উত্তরটা হয়তোবা টেস্ট ক্রিকেটাররাই ভালো দিতে পারবেন, আর যারা এই টেস্ট ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারাই বলতে পারবেন এই জায়গাটাতে উন্নতির জন্য আর কি কি করতে হবে। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। কলম্বোতে পা রেখে হোঁচট হারের মুখে টেস্ট দল, লঙ্কায় পা রেখে হতাশ হয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। তবে সাদা বলের 2 ফর্মেটে ভালো করার প্রত্যয় নিয়ে লঙ্কা দ্বীপে তামিম, সাকিব, মুস্তাফিজরা। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো আরও একটা রিপোর্ট। ঢাকা টু কলম্বো মাত্র 3 ঘন্টার জার্নি। এই সময়টুকুতে খুব বেশি ক্লান্তি ছোঁয়ার কথা নয় ক্রিকেটারদের, কিন্তু টিম হোটেলে পৌঁছার পর সাদা বলের ক্রিকেটারদের সাদা শুভ্র কাঠগোলাপ দিয়ে যখন অভ্যর্থনা বা শুভেচ্ছা জানানো হচ্ছিল, তারপরও তানজিদ তামিমদের চেহারায় একটা মলিন ভাব, হতাশার ছাপ কিন্তু স্পষ্ট ছিল। একটাই কারণ, যখনই তারা ঢাকা থেকে কলম্বোয় পা রেখেছেন, মোবাইল স্ক্রিনে বাংলাদেশ টেস্ট দলের যে স্কোরটা সেটা স্ক্রল করতে গিয়ে খুব সম্ভবত বড়সড় একটা ধাক্কাই খেয়েছেন। কারণ ঢাকা থেকে দেখে এসেছেন বাংলাদেশের কোনো উইকেট যায়নি, কিংবা বাংলাদেশ হয়তো তখন ব্যাটিংয়েই নামেনি, কিন্তু নামার পর দেখছেন 6টা উইকেট চলে গেছে। অর্থাৎ এই টেস্টে বাংলাদেশ এখন পরাজয়ের অপেক্ষায় আছে। টিমের সঙ্গে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও। কতটা হতাশ আসলে পুরো দল? খারাপ সংবাদই হয়তো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পেয়েছেন যে টেস্টে খুব একটা ভালো অবস্থানে বাংলাদেশ এই মুহূর্তে নেই। একটু ধাক্কা খেলেন কিনা, আর ওয়ানডে টিমের একটু আপডেটটাও বলবেন। অবশ্যই ধাক্কা খেয়েছে। আমি আমার এক্সপেকটেশন ছিল প্রথম টেস্টে আমরা যেভাবে খেলেছি সেখানে যে ক্যারেক্টার দেখিয়েছে বাংলাদেশ দল, দ্বিতীয় টেস্টেও জয় পরাজয় তো পরের ব্যাপার, বাট সেই ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো, একটা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবো। হতে পারে যে এই উইকেটে প্রথম দিন ব্যাট করতে গিয়ে আমরা একটু স্ট্রাগল করেছি, বলারদের সাহায্য ছিল, দ্বিতীয় দিন ওরা সহজে ব্যাট করেছে, কিন্তু তারপরে মনে হয় যে আমরা প্রথম দিনই একটু ভালো খেলতে পারতাম। যারা সেট হয়ে গিয়েছিল এবং 3-4 জন সেট হয়েছিল, এটা উচিত ছিল তাদেরই লম্বা ইনিংস খেলা এবং প্রথম ইনিংসে একটা রিজনেবল স্কোর করা, যেটা প্রতিপক্ষকে কিছুটা হলেও চাপ খেলতে পারতো। এই বহরে বাংলাদেশ ক্রিকেট দলের সব ক্রিকেটারদের দেখা গেল, তাসকিন আহমেদ এবং নাইম শেখকে কিন্তু দেখা যায়নি। তারা কি আসলে তাহলে ওয়ানডে দলের সঙ্গে কিংবা টি-20 দলের সঙ্গে যোগ দিবেন না, নাকি আসেননি? সেই প্রশ্নটা ছিল। জানা গেছে তারা আগামীকালই দলের সঙ্গে যোগ দিবেন এবং একেবারে কাল থেকেই তারা প্র্যাকটিসটা শুরু করবেন। ওয়ানডে এবং টি-20 দলের জন্য এবারের সফরটায় কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে? ওয়ানডে যে দলটা আমরা সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম, বাট শ্রীলঙ্কার মাটিতে আবার শ্রীলঙ্কার সঙ্গে আমরা খুব একটা ভালো অবস্থানই নেই। যদি আমরা স্ট্যাটটা দেখি, সবশেষ 6টা ম্যাচ বা 7টা ম্যাচে এখানে আমরা হেরেছি। 2017 সালে সবশেষ আমাদের জয়। সো কতটুকু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সাদা বলের লড়াইটা, অর্থাৎ ওয়ানডে এবং টি-20? চ্যালেঞ্জিং তো হবে, কারণ শ্রীলঙ্কা যে ধরনের ক্রিকেট খেলে আমি রিসেন্টলি আগেও দেখেছি আমরা এবং এখনও দেখছি। ওরা আক্রমণাত্মক ক্রিকেট খেলে এবং টেস্টে ওরা ওয়ানডের মতো করেই খেলেছে বলা যাবে। কিন্তু আমাদের আসার কথা হচ্ছে যে আমাদের বোলাররা এখন ফিরে এসছে, স্কিন বলি, মুস্তাফিজ বলি, ওরা এখন ইনজুরি থেকে ফিরে এসছে, তারা দলের শক্তি বৃদ্ধি করবে আশা করছি। ব্যাটিংয়ে আমাদের অনেক নতুন খেলোয়াড় যুক্ত হবে এই সাদা বলের ক্রিকেটে, সেটা একটা আশার কথা। আশা করবো যে ওদের যতটুকু সক্ষমতা আছে সেটা অনুযায়ী ওরা খেলতে পারবে, পজিটিভ ক্রিকেট খেলবে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলবে। ফলাফল কথা এখন তো বলে দিতে পারছি না, বাট কম্পিটিটিভ ক্রিকেট খেলবে, এটুকু ডেফিনেটলি আশা করবো। সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। লম্বা বিরতি, প্রায় 4 থেকে 4.5 মাসের এই লম্বা বিরতির পর আবারও এই ওয়ানডে ফরম্যাটে খেলতে নামা বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবার কথা নয়।
তবে তাসকিন আহমেদদের ফেরা কিংবা নাইম শেখদের আসলে দলের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়া, ইনজুরি থেকে মুস্তাফিজুর রহমানের ফেরা, এই সবগুলো বিষয় কিন্তু দলকে বুস্ট আপ করছে এবং দলকে ভালো করতে অনুপ্রাণিত করছে। টেস্টে মিশ্র যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটাকে নিশ্চয়ই বাংলাদেশ সাদা বলে ছাড়িয়ে যেতে চাইবে। নাহিয়ান বিন জাসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। কঠোর পরিশ্রম আর চেষ্টার ফল পেয়ে খুশি নাইম শেখ। ২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন শ্রীলঙ্কায়। ওডিআই সিরিজে ডমিনেট করে খেলতে চান এই বাতি ওপেনার। পেস কি স্পিনে মাইন্ডসেট আর শটের ভেরিয়েশন বাড়িয়ে এখন অনেকটাই পরিণত নাইম। তার লক্ষ্য কমপক্ষে আরও ৮-১০ বছর দেশকে সার্ভিস দেয়ার। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট পাড়ায় নাইম শেখকে অনেকেই নতুন একটা নামে ডাকে, দ্য রান মেশিন। এনসিএল টি20 এবং বিপিএলে ব্যাক টু ব্যাক 2 টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটার, ঢাকা প্রিমিয়ার লিগও 650-এর কাছাকাছি রান মেশিন না বলে কি উপায় আছে? কেমন লাগে শুনতে? 18-19 যখন যে জায়গায় অপরচুনিটি আসছে আমি চেষ্টা করছি হাইস্ট রান গেটারই থাকার জন্য। তো এটা আমার ছোটবেলার একটা হ্যাবিট। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও বলেছেন যে নাইম শেখ এখন অনেক পরিণত। চেঞ্জেসটা আসলে কোথায়? সবশেষ 21 মাস আগে ন্যাশনাল টিমে খেলেছেন। যে মিস্টেকগুলি ছিল ওই জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছি, কিভাবে ক্রিকেট ডেভেলপ করা যায়। 2025 এসে যেভাবে ক্রিকেট আগায় যাচ্ছে, তো এটা আপনি নিজের ভিতরে ওই স্কিলফুল না হলে আপনি ইন্টারন্যাশনাল সার্ভাইভ করতে পারবেন না। গেম অ্যাওয়ারনেস, শর্ট সিলেকশন, কি পরিবর্তন আপনি দেখছেন এখন? কিছু শট আমার ছিল না, যেগুলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে মাস সুইপ শট, রিভার সুইপ, এগুলি আপনার র্যাম শট ডেফিনেটলি এগুলি লাগবে। বাট এই জিনিসগুলি আগে ছিল না। ট্রিকি উইকেটে কীভাবে খেলা উচিত, স্ট্রাইক রোটেট কেমনে করতে হবে, কী সিচুয়েশনে 4-6-এর জন্য যাওয়া উচিত, এই জিনিসগুলি ওই সময়টাতে প্রপার এক্সিকিউশনটা হয় নাই, সিচুয়েশনটা অত ভালো রিড করতে পারি নাই। তো ওই জিনিসগুলি এখন আল্লাহর রহমতে ম্যাসিভ নিজের ভিতরে গ্রো করার চেষ্টা করছি। 2023-এ সবশেষ ওডিআই খেলেছেন শ্রীলঙ্কার মাটিতেই, 2025-এ আবার ন্যাশনাল টিমে ডাক পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলাতেই। এই মাঝে আপনার ক্ষুধাটা কীরকম ছিল, আর যখন এবার ন্যাশনাল টিমে ডাক পেলেন তখন আসলে কতটুকু আনন্দ লাগছে? ডেফিনেটলি যখন অপরচুনিটি পাইছি প্রপার ওইভাবে কাজে লাগাতে পারি না। অপরচুনিটি অবশ্যই পেয়েছি কিন্তু কাজে লাগাতে পারিনি। তো ইনশাল্লাহ নেক্সট শ্রীলঙ্কাতে আবার যাচ্ছি। অপরচুনিটি আসলে 100% টিমের জন্য কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করব, টিমের জন্য এমন কিছু ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব যেন আমার কারণে টিম জিততে পারে। স্কোয়াডে আছেন, যদি সুযোগ পান মনে হয় যে পারফর্ম করে লম্বা সময়ের জন্য দেশকে সার্ভিস দেওয়ার সেই অবস্থাটা আপনার আছে এখন? ডেফিনেটলি অপরচুনিটি আসলে ডোমিনেট করে খেলার চেষ্টা করব। ধরেন আমার যে চেঞ্জটা আসছে ওই চেঞ্জটাই আমি ইন্টারন্যাশনালে ওইভাবে ডোমিনেট করে খেলার চেষ্টা করব। অবশ্যই আমি চাই যেন আমি লং টাইম 8-10 বছর লম্বা সময় ন্যাশনাল টিমে সার্ভিস দিতে পারি। কথা আছে একটা লেডি লাক, মানে 2024-এ নাইম শেখ বিয়ে করলো এবং 24-এর শেষ থেকে 25-এর এখন পর্যন্ত 8-9 মাস মনে হয় পুরোটাই হানিমুন যাচ্ছে। লেডি লাক বলতে পারবো না, বাট বিয়ের পরে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ আমার জন্য ডেফিনেটলি অনেক লাকি। আর ম্যাসিভ চেঞ্জ আসছে বলতে ধরেন পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, বোথ লাইফ অনেক ডিসিপ্লিন থাকতে হয়, যেটা আমার বিয়ের আগে একদমই ছিল না। তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের জন্য অনেক ফ্যামিলি লাইফে অনেক নতুন নতুন জিনিস শিখতেছি, অনেক ম্যাচিউর, অনেক ডিসিপ্লিন থাকার চেষ্টা করি, আর চেষ্টা করতেছি প্রপার ডিসিপ্লিন থাকার জন্য। এই কারণে কি মানে ভাবি আসার পরেই কি মনে হয় যে মাঠে আরও ফোকাস থাকা যাচ্ছে? অবশ্যই কারণ ফ্যামিলি সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আমার বিয়ের আগে আমার ফ্যামিলি, আমার হোল ফ্যামিলি আমাকে সবসময় ক্রিকেটের জন্য অনেক সাপোর্ট করছে। আমার আব্বা আম্মা, বড় ভাই, ভাবি, এখন আমার ওয়াইফ, মাশাল্লাহ। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ব্যাটসম্যান সাদিরা সামারাভিক্রমা ও বাহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাকে ফেরানো হয়েছে। ডাক পেয়েছেন ওডিআই অভিষেকের অপেক্ষায় থাকা পেস বোলিং অলরাউন্ডার মিলান রত্নানায়কে। ঘরের মাঠে 3 ম্যাচের সিরিজের জন্য চারিতা আসালাঙ্কার নেতৃত্বে 16 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। 2 জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ, একই ভেন্যুতে 5 জুলাই হবে দ্বিতীয় ওয়ানডে, 8 জুলাই তৃতীয় ম্যাচ হবে পাল্লেকেলেতে। রাত পোহালেই শুরু হচ্ছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। তার আগে জাতীয় স্টেডিয়ামে হয়ে গেল 14 দেশ থেকে আসা 43 জন ফুটবলারদের মিলন মেলা। এদিন ট্রায়ালের বিষয়ে সব আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে ফুটবলাররা। বাফুফের প্রত্যাশা, জাতীয় দলের পাইপলাইনে বড় ভূমিকা রাখবে এই ট্রায়াল। হাসান সজীবের রিপোর্ট। ঠিক এই ফ্রেমটাই হয়তোবা বাংলাদেশের ফুটবলের সবচেয়ে দামি ফ্রেম হতে যাচ্ছে। ঠিক এই ফ্রেমের ফুটবলাররাই হয়তোবা বাংলাদেশের ফুটবলের তারা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত একটা ফ্রেম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন প্রায় 43 জন প্রবাসী ফুটবলার। 52 জন অংশগ্রহণ করার কথা থাকলেও এখন পর্যন্ত ঠিক এই সংখ্যাটাই বাফুফে জানিয়েছে। অনেকে এখনও পথে রয়েছেন।
ট্রায়ালের আগের দিন ঠিক ফুটবলাররা কি করলেন? প্রথমেই তারা তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, এরপর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে যেখানে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে ট্রায়ালটা কিভাবে হবে, কোন প্রসেসে হবে, সব কিছু। ফাইনালি 48 ক্যান্ডিডেটস আসছে আল্লাহর রহমতে 14 কান্ট্রিজ থেকে। যেমন ওদের রেজিস্ট্রেশন এবং ওরিয়েন্টেশন হয়েছে, তারা নিজেদের খরচে এত দূর এসছে, বাংলাদেশে এসছে ছেলেদের ট্রায়াল দেওয়ার জন্য। তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং একই সাথে তাদেরকেও ব্রিফ করা হয়েছে যে আগামী 3 দিন কী হবে। সো আপনি ইন নাটশেল বলতে পারেন এটা রেজিস্ট্রেশনের ওরিয়েন্টেশন ডে ছিল আজকে। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের ট্রায়াল শুরু হবে। আপনারা জানেন 3 দিনের ট্রায়াল, দুটো গ্রুপ করা হয়েছে, আন্ডার 19 অ্যান্ড আন্ডার 23। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলছেন এটা কোনো বাছাই প্রক্রিয়া নয়, এটা তাদেরকে একটা মূল্যায়ন করা হবে। তারা নিজেদের খরচে নিজেদের উদ্যোগে ট্রায়ালে অংশ নিতে এসেছেন, তাদের কাউকে যে বাদ দেওয়া হবে বিষয়টা কিন্তু তা নয়। তাদের প্রত্যেকের নামের পাশে একটা মূল্যায়ন করা হবে এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তাদেরকে ডাকা হতে পারে। দিস ইজ নট এ ক্যাম্প, এটা কিন্তু একটা ট্রায়াল। সো ট্রায়ালে যেটা হয় আপনারা জানেন পার্টিসিপেন্টস কিংবা অ্যাটেন্ডারকে ইভ্যালুয়েট করা হয়। সো 30 তারিখের পরে আপনি জানেন আমাদের একটি অত্যন্ত রিচ প্যানেল করা হয়েছে, যেখানে একটা ডাইভার্স গ্রুপ অফ পিপল থেকে প্যানেল করা হয়েছে। আপনারা জানেন যেখানে ক্লাবদের কোচ আছে, আমাদের টিডি আছেন। সো ওনারা ইন্ডিভিজুয়ালি সবাইকে ইভ্যালুয়েট করবে। 30 তারিখের পরে ওনাদের ইভ্যালুয়েশনগুলি সবগুলোকে কম্পাইল করা হবে। কম্পাইল করা হয়ে আমাদের এখানে যে 48 পার্টিসিপেন্টস তাদের সকলকে ডাটাবেস ক্রিয়েট করা হবে। ট্রায়ালের পরে ইনশাল্লাহ যদি এখান থেকে আমরা বেশ কিছু ট্যালেন্ট পাই, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং অ্যান্ড অফকোর্স উই হোপ ফর দ্যাট। বাট এগেইন আমরা এখানে কিন্তু সিলেকশনের জন্য আসেনি, আমরা এখানে একটা অপরচুনিটি দিচ্ছি যারা বাংলাদেশের জন্য খেলতে যাচ্ছেন নিজ উদ্যোগে, এবং একই সাথে আমরা তাদেরকে মূল্যায়ন করছি এবং সেই মূল্যায়নের রিপোর্টটা আমাদের কাছে থাকবে। ডেফিনেটলি যখন যাকে আমাদের প্রয়োজন হয়ে মনে পড়ে সেই ডেটাবেস থেকে উই ক্যান পিক। একটা সময় যখন বাংলাদেশের ফুটবল ম্যাচ হতো জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থাকতো ফাঁকা, ঠিক হামজা চৌধুরী আসার পর থেকে সেই স্টেডিয়ামে পূর্ণতা পেয়েছে। একই সাথে শুধু যে হামজা চৌধুরী বারবার আসবে আর তখনই গ্যালারি পূর্ণতা পাবে বিষয়টা তা নয়। ভবিষ্যতের তারকা তৈরি করতে, ভবিষ্যতের পাইপলাইন তৈরি করতে এই প্রবাসী ফুটবলাররা বেশ গুরুত্বপূর্ণ। আজকে তারা মাঠের একটা নতুন আবহ তৈরি করেছে। একটা সময় হয়তোবা ঠিক এই জাতীয় স্টেডিয়ামে সব সময় যখনই বাংলাদেশের ম্যাচ হবে সেই গ্যালারি কানায় কানায় পূর্ণতা পাবে। এখন দেখার পালা প্রবাসী ফুটবলাররা বাফুফের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারেন। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বটা বেশ ভালোই শেষ করলো রিয়াল মাদ্রিদ। এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আরবি সালজবুর্গকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 এর নাম লিখেছে স্প্যানিশ জায়ান্টরা। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট স্টেজে নাম লিখেছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার ক্লাব আরবি সালজবুর্গ মাইটি রিয়াল মাদ্রিদের কাছে ওদের তো পাত্তাই পাওয়ার কথা নয়, কিন্তু তারপরও দুরু বুক। কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটায় কোনোভাবে যদি পচা শামুকে পা কাটে, কোনো কারণে যদি জয় মিস হয়ে যায়, তাহলেই তো পরের রাউন্ডে যেতে ওরা পড়ে যাবে অনেক যদি কিন্তুর মার প্যাচে। তাই তো অতি সতর্ক রিয়াল মাদ্রিদ। কোচ জাভি আলোনসো আগের দিনই বলে রেখেছেন চোখ বন্ধ করে এই ম্যাচটা কেবলই 3টা পয়েন্টের জন্য খেলবে তার দল রিয়াল মাদ্রিদ। প্রথম থেকেই একের পর এক সুযোগ তৈরি করলেও সালজবুর্গের 18 বছর বয়সী গোলকিপার ক্রিশ্চিয়ান শাভিশিৎকি ছিলেন ভীষণ শার্প। তবে বেশিক্ষণ নিজের গোলভারটা আগলে রাখতে পারেননি, কারণ রিয়ালের অ্যাটাকিং লাইন আপে এদিন যে ছিলেন ওদের ব্রাজিলিয়ান রিক্রুট ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের 40 মিনিটে তার সুবাদেই প্রথম লিড নেয় লস ব্ল্যাঙ্কোস। খানিক আগে তারই একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের শট আটকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্লাবটার গোলকিপার। তবে এবারে জুডে বেলিংহ্যাম পারফেক্টলি পাস দিয়েছিলেন তার ব্রাজিলিয়ান সতীর্থকে। ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে পাইভোটাল রোলে দেখা গেল ভিনিসিয়াসকে। ডি বক্সে একটা লস বল ব্যাক হিলে ঠেলে দেন ফেদেরিকো ভালভার্দেকে। সেই মৌকা ভালোভাবেই কাজে লাগান ওদের উরুগুয়ান রিক্রুট। সেকেন্ড হাফেও রিয়াল ডমিনেট করেই খেলেছে, তবে একের পর এক সুযোগ নষ্ট হয়েছে তাদের। 84 মিনিটের মাথায় গঞ্জালো গার্সিয়া আরেকটা গোল করে যদিও স্কোর লাইনটা নিয়ে গেছেন 3-0-তে। এই জয়ের সুবাদে টুর্নামেন্টের এইচ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ 16 এর নাম লেখালো স্প্যানিয়ার্ডরা। 2 জয় আর 1 ড্রয়ে 7 পয়েন্ট তাদের। এই গ্রুপে 2 নম্বরে থেকে কোয়ালিফাই করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। একটা জয় আর 2 ড্রয়ে তাদের পয়েন্ট 5। একই সাথে সেট হয়ে গেছে ওদের নকআউট স্টেজের লাইন আপও। সেখানে রিয়ালের প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের রানার্স আপ ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস। আল হিলালের প্রতিপক্ষ ওই একই গ্রুপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। খালিদ জামিল, 71।
এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল ৭১-এর সাথেই থাকুন।